নমস্কার। দুজন মানুষকে দেখেছি জীবনের শেষ পর্বে কথায় কথায় খুব কেঁদে ফেলতেন। দুজনেই দুজনের কমরেড, অর্থাৎ সহযোদ্ধা। কমিউনিস্ট পার্টি দুজনকেই এক অদৃশ্য স্নেহ ডোরে, বন্ধুত্বের ডোরে, সহযোদ্ধার যে স্বভাবসুলভ অন্তরঙ্গতার ডোরে বেঁধেছিল। একজন মেজদা অর্থাৎ শম্ভু মিত্রের বাঁশরি নাটকে অভিনয় করেছিলেন। অনেকেই হয়তো সেটা জানেন না। জীবনের শেষ পর্বেও বাঁশরি নাটকে শম্ভু মিত্র কীভাবে তাকে স্টেপিংস দেখিয়েছিলেন, পায়ের চলা দেখিয়েছিলেন, শিখিয়েছিলেন, সেটা তিনি করতে পারতেন। তখন তার বাইপাস সার্জারি হয়ে গেছে, তবুও তিনি করতেন। তাকে ঘিরে প্রতিমা দেবী শম্ভু মিত্রকে বলেছিলেন, এ মেয়ে তো রাজনীতির মেয়ে নয়, একে তুমি শান্তিনিকেতনে পাঠিয়ে দাও। মেয়েটি হলেন শ্রদ্ধা শ্রাবণী সুর দিদি, আমাদের যশোরের অত্যন্ত বিদুষী একজন মানুষ। তিনি যে স্কুলে শিক্ষকতা করতেন, যশোর শহরের মধুসূদন তারাপ্রসন্ন গার্লস হাই স্কুল, সেই স্কুলের ছাত্রী গীতা রায়চৌধুরী, যশোরের বিখ্যাত লালুবাবুর কন্যা, যিনি পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে গীতা মুখোপাধ্যায় হিসেবে সর্বজনশ্রদ্ধেয়া। সে মানুষটি শেষ দিকে কথায় কথায় কেঁদে ফেলতেন। আর একই জিনিস দেখেছিলাম তার কমরেডের মধ্যে। তিনি যখন তার ছাত্রী, যাকে তিনি আমজাদ আলী খানের সঙ্গে তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে নিজের ভাইজি চিকুর সঙ্গে বসিয়ে গাইয়েছিলেন, সে যখন পরে কার্যত গুরুকে অস্বীকার করছে, গুরুর কথা বলছেই না, তখন অশ্রুসিক্ত সেই রাজেন্দ্র নন্দিনীকে দেখেছিলাম। আজ যার চিরবিদায়ের দিন। সুচিত্রা মিত্র, তার মতো মানুষ, তার পায়ের তলায় বসবার একটু সুযোগ পেয়েছিলাম, এটা ভাবতেই আজকে যেন কেমন একটা বিস্ময় জাগে। মনে হয় এ জন্মেই এটা ঘটেছিল। তো আমাদের ভাটপাড়ার বিশিষ্ট একজন বামপন্থী যোদ্ধা, প্রয়াত কমরেড গোপালদেব ভট্টাচার্যের স্ত্রী শ্রদ্ধেয়া বৌদি এই কথাটা খুব বলেন, এসব এই জন্মেই ঘটেছিল। তো সেই বৌদির কথাকেই পুনরাবৃত্তি করছি। ভাবি, যখন জর্জ মামার একটি গান, আমার শেষের গানের রেশ নিয়ে যে চলে এসেছি, এটি জর্জ মামা পরের দিকে যেভাবে তার স্বভাবসুলভ ভঙ্গিতে গাইতেন, সেইভাবে গেয়েছিলেন এবং আলো কুণ্ডু এটা রেকর্ড করেন, টেপ রেকর্ডার রেখে দিতেন জর্জ মামার কাছে। এবং জর্জ মামা কখনো মজা করে, কখনো রসিকতার সুরে, খানিকটা তুরীয় মার্গে গিয়ে এইভাবে গাইতেন। সেই গানটা দেওয়া হলো বিশ্বভারতী সঙ্গীত সমিতিকে অনুমোদনের জন্য। গানটি এলো জর্জ মামার দিদিমণি সুচিত্রাদির কাছে। সুচিত্রাদি বললেন, আমি জর্জকে রেসপেক্ট করি, ভালোবাসি। জর্জ মামা দিদিমণি বলে ডাকতেন, কিন্তু সুচিত্রাদি জর্জ মামার থেকে অনেক ছোট হলেও জর্জ বলেই ডাকতেন। তো আমি জর্জকে ভালোবাসি, শ্রদ্ধা করি। জর্জের এই গান, সুচিত্রাদি, আমার কাছে সেই ভিডিওটা আছে, আমি সেভাবে গাইছি না, যেভাবে ওই শেষের দিকে জর্জ মামা গাইতেন। আমি এই গান অনুমতি দিয়ে জর্জকে অসম্মানিত করতে পারবো না। এই ঘটনাটি জর্জ মামার তাসের সঙ্গী, আরও কিছু সঙ্গী
মায়া সেনের স্বামী এবং মায়া সেন তারা নানান সত্যি মিথ্যে সহযোগে জর্জমামাকে বলেন। তখন জর্জমামা খানিকটা হয়তো ভুল বুঝেছিলেন, যাকে ঘিরে কেউ একটা নাটক লিখেছিল যেখানে সুচিত্রাদিকে অসম্মানিত করা হয়েছিল। সে নিয়ে বিস্তারিত লিখলাম একটা পোর্টালে, আপনারা পড়বেন। কিন্তু জীবনের শেষ পর্বে এসে জর্জমামা তাঁর দিদিমণিকে বলেছিলেন, দিদিমণি আমি বুঝবার পাইছি কে এটা করছিল। আমার হয়তো ওই কিশোরগঞ্জের অ্যাকসেন্টের মধ্যে একটু গোলমাল আসতে পারে। এই যে প্রসঙ্গটা যখন গজু মিত্তির বলতেন, হাউ হাউ করে কেঁদে ফেলতেন। তিনি নিজেকে সংযত রাখতে পারতেন না। মায়া সেনরা যে অসভ্যতামি, যে রুচিহীনতার পরিচয় দিয়েছিলেন সেদিন, যেভাবে সুচিত্রাদির যে সর্বজনপ্রিয়তা এবং ব্যাপ্তি, তাতে তারা ঈর্ষান্বিত হয়ে তারা যেভাবে সুচিত্রাদিকে অসম্মানিত, অমর্যাদা একটা আসনে বসাবার চেষ্টা করেছিলেন এবং জর্জমামার সঙ্গে সুচিত্রাদির একটা দূরত্ব তৈরি করবার চেষ্টা করেছিলেন, জর্জমামা কিন্তু তাঁর জীবনের একদম শেষ পর্বে এসে সেটা সুচিত্রা মিত্রকে বলেছিলেন। দেবব্রত বিশ্বাস সুচিত্রা মিত্রকে বলেছিলেন যে আমি বুঝতে পেরেছি কে এই কাণ্ডটা করেছে। আমার আজও মনে পড়ছে, সেদিন সকালবেলায় আমি একটা ব্যক্তিগত কাজে চুঁচুড়া গিয়েছিলাম। সেখান থেকে ফিরে একটি দোকানে ওষুধ কিনছি। সময়টা মনে করতে চাইছি না। হঠাৎ বাবুর ফোন। আমি বাবুর গলাটা বুঝতে পারছি না। বাবু হাউ হাউ করে কী বলছে বুঝতে পারছি না। শেষকালে বুঝতে পারলাম মা নেই। বাবু শেষ দিন পর্যন্ত সুচিত্রাদিকে যেভাবে সেবা করেছে, জানি না দক্ষিণ 24 পরগনার কোথায় কিভাবে বাবু এখন আছে আমি জানি না, কিন্তু বাবুর সেই কণ্ঠ মা আর নেই। এখনও যেন বুকে ভাজে, এখনও যেন উপলব্ধি করতে পারি আমার শেষের গানের রেশ নিয়ে কে চলে এসেছি। এই গানটি জর্জমামা গেয়েছিলেন, আর এই গানটি সুচিত্রাদি না থাক, কোনো এক অচিন লোকে গুরুদেবের গানের সেই অনির্বচনীয় পরিবেশে তাঁর গুরু শান্তিদার সঙ্গে সুচিত্রাদি ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু কোনো দিন যদি তাঁর সঙ্গে আবার দেখা হয় তাহলে তাকে বলবো, তুমি গুরুদেবের গানের বড্ড ক্ষতি করে দিয়েছো গো। তুমি যে গানগুলো গেয়ে গেছো সে গানগুলো যে আর কারো কণ্ঠে শুনতে পারি না। আমারে তুমি অশেষ করেছো এমনও লীলা তব, ফুরায় ফেলে আবার ভরেছ জীবন নব নব। সুচিত্রা মিত্রের মৃত্যু নেই, তার নশ্বর শরীর চলে গেছে মাত্র। আমরা যারা গুরুদেবের গানকে গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটকের মতো ভালোবাসি, গুরুদেবের গানের মধ্যে বেঁচে থাকবার চেষ্টা করি, জীবনের হাসি কান্না ভালোবাসাকে উপলব্ধি করবার চেষ্টা করি, আমাদের এই উপলব্ধির মধ্যে চিরভাস্বর হয়ে বেঁচে থাকবেন সুচিত্রা মিত্র। চিরভাস্বর হয়ে বেঁচে থাকবেন সেই মানুষটি, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জন্ম আমার তোমায় ভালোবেসে। যাঁর কণ্ঠে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি শুনে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে এই গানটিকে বেছে নিয়েছিলেন। যে সুচিত্রা মিত্রের মরণ হতে পারে না, তার প্রথম রেকর্ডই ছিল মরণের তুহুম শ্যাম সমান। শ্যামের মতোই তার মৃত্যু আমাদের কাছে জীবনবল্লভ হয়ে বেঁচে থাকবে। বেঁচে থাকবেন সুচিত্রা মিত্র। রবীন্দ্রনাথ তাঁর গান, তার মন্ত্র উচ্চারণের দৃঢ়তম বাণীর মধ্যে দিয়ে যেমনভাবে বেঁচে আছেন, আমার গুরু, তাঁর গুরু শান্তিদেব ঘোষ যেমনভাবে বেঁচে আছেন, কানন দেবী যেমনভাবে বেঁচে আছেন, হেমন্ত মুখোপাধ্যায় যেমনভাবে বেঁচে আছেন, কলিম শেরাফি যেমনভাবে বেঁচে আছেন,
চিন্ময় চট্টোপাধ্যায়ের মতো পারফর্মাররা নন, বেঁচে আছেন শিল্পীরা। সেভাবেই বেঁচে থাকবেন চিরদিন সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্রের মরণ নাই।